লিয়াকত, পুলিশের পক্ষ থেকে কি ডেন্ডি শাকিলের বিষয়ে কোনো আপডেট জানানো হয়েছে নাকি রে? আজ কয়েকদিন হয়ে গেল পুলিশ ওকে ধরে নিয়ে আসলো, এখন পর্যন্ত তো ওর বিরুদ্ধে কোনো আপডেটই পুলিশের পক্ষ থেকে জানতে পারলাম না। তাহলে ওর সাথে কি করা হচ্ছে রে লিয়াকত? না রে দোস্ত, এখন পর্যন্ত তো ডেন্ডি শাকিলের পক্ষে কোনো আপডেটই পেলাম না। পুলিশের কাছে তো ওর সম্পর্কে কোনো আপডেটই নাই। ওরে যে ধরছে বগুড়া থেকে, সেই বিষয়ে কোনো সংবাদ সম্মেলনও করা হয় নাই। শামসু যে ওকে নিয়ে কি খেলা খেলতেছে সেটা শুধুমাত্র শামসুই বলতে পারবে। ওর সম্পর্কে কোনো পুলিশই কোনো আপডেট জানে না। আমি অনেকের কাছেই ডেন্ডি শাকিলের সম্পর্কে তথ্য জিজ্ঞাসিলাম, কিন্তু কেউই ওর সম্পর্কে কোনো তথ্য দিতে পারতেছে না। দেখগা, ওরে নিয়ে যে শামসু কোন খেলা খেলতেছে সেটা শামসুই ভালো বলতে পারবে। মনে হয় ওর কাছ থেকে অনেক তথ্য বের করার জন্যই ওরে মিডিয়ার সামনে আনতেছে না। তোরে বারবার বললাম, ওই কিন্তু কাজটা করতে পারবো না, ওরে সাহায্য করিস না। এখন ও যদি পুলিশের কাছে আমাদের নাম বলে দেয়, তাহলে তো শামসুর ফুল সন্দেহ আমাদের উপরে আসবে। দূর যা, যা খেলা খেলুক, ওইটা নিয়ে মাথা ঘামানোর সময় নাই। শামসু ভালো করে জানে যে আমরা ওর শত্রু, তাই আমরা ওর বিরুদ্ধে অ্যাকশনে যেতেই পারি। শামসু সেটা যায় না, কি করতে পারে করুক। মোল্লা আঙ্কেল এখন জেল থেকে বের হয়েছে। মোল্লা আঙ্কেলের চাপই সামলাবো না আমাদের পিছনে লাগবো সেটাই দেখবো এবার। এইগুলো নিয়ে তোর টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের কথা বললেই হইল নাকি? আমরা যে ওরে শেল্টার দিছি সেই সম্পর্কে কোনো প্রমাণই দেখাইতে পারবো? আমি তো ওর কাছ থেকে সকল রকমের প্রমাণ লোপাট করিয়াই কাজ করে গেছি। মোল্লা আঙ্কেলের সাথে তো বসার দরকার ছিল রে। এখন পর্যন্ত তো মোল্লা আঙ্কেলের সাথে দেখাই করতে পারলাম না। শরীরের অসুস্থতার কারণে মোল্লা আঙ্কেলের সাথে দেখা করা সম্ভব হইল না। তা মোল্লা আঙ্কেল কি পদক্ষেপ নিতেছে? তোর কাছে কি কোনো কিছু শেয়ার করে উনি? ওনার পরিকল্পনা সম্পর্কে এখন পর্যন্ত সেই রকম স্পষ্ট কোনো কিছু শেয়ার করে নাই। কেবলই উনি বের হইলেন তো, দেখা যাক, 2-4 দিন যাক, নেতাকর্মীদের সাথে আলোচনায় বসুক, তারপর বোঝা যাইব যে কি পরিকল্পনা সাজাইতেছে উনি। আপাতত বিরোধী দলের সভাপতি তরিকুলের সাথে ওনার বৈঠক হয়েছে। তরিকুলকে দিয়া আন্দোলনের মাধ্যমে নাগরিক পার্টিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করতেছে। তুই যাই বলিস, এবার কিন্তু আমাদের শক্ত হইয়া মাঠে নামতে হবে। মরণ বাচন ত্যাগ করে এবার শামসুর বিরুদ্ধে আন্দোলনে নামব। যেভাবে হোক এবারের আন্দোলন আমাদের সফল করতে হইব। অনেকবার শামসুর বিরুদ্ধে আন্দোলনে নাইমা কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। এবার সেরকম কোনো কিছু হইতে দেওয়া যাইব না। এবার খুবই শক্তপোক্ত একটা আন্দোলন শুরু করতে হবে। বিরোধী দলকে সামনে রেখে
আমরা পিছন থেকে সব রকমের সাহায্য সহযোগিতা করে যাব। মোল্লা আঙ্কেলের যেরকম প্ল্যান, আমাদেরকে পিছন থেকে বিরোধী দলকে সাহায্য করতে হবে, যাতে করে ওদের আন্দোলন তীব্র থেকে তীব্রতম হয়। এবার জনতা পার্টিকে ক্ষমতা থেকে হটানো ছাড়া আমাদের আর কোনো রাস্তা বিকল্প দেখতেছি না। আর জনতা পার্টিকে যদি আমরা ক্ষমতা থেকে সরাইতে পারি, তাহলে মোল্লা আঙ্কেলকে জনতা পার্টির সভাপতির পদে বসানো আমাদের পক্ষে একদম ইজি একটা ব্যাপার হয়ে যাইব। আর উনি যদি সভাপতি পদে বসতে পারে, তাহলে আমাদের গ্রুপকে জেল থেকে বের করা কোনো ব্যাপারই না। চল, আর এমন করে বাড়ির বসে থেকে কি করব? মোল্লা আঙ্কেলের সাথে আলোচনা বসতে হইব। বাড়ির বসে থাইকা আর কোনো লাভ আমি দেখতেছি না। চল মোল্লা আঙ্কেলের সাথে সৌজন্য সাক্ষাৎ কইরা আসি। আমি তো তোকে সেটাই বলতেছি, এবার বসে থাইকা তো আর কোনো লাভ নেই। এখন আমাদের আগের অবস্থানে ফিরে যেতে হবে। মোল্লা আঙ্কেল তোর কথা বলছিল, পরে বললাম যে ওই অসুস্থ, তো তাই দেখা করতে আসতে পারে নাই। তোর ইমার্জেন্সি মোল্লা আঙ্কেল দেখা করতে বলছে। চল তাহলে ওনার বাসভবন থেকে ঘুরে আসি। কেড়ে ডন আইসিস? তা কি খবর রে তোর? আজকাল তুই তো পৌরসভায় যাইতেছিস না রে। ওইখানে কত কাজ পড়ে আছে, সব কিছু একা একা আমার সামাল দিতে হয়। এত ঝামেলা তো একা একা দেখে সারতে পারতেছি না। তা তুই পরিষদ মিলে এখন যাচ্ছিস না কেন রে? কেমনে যাই বলেন চেয়ারম্যান সাহেব? এদিক দিয়ে শামসু ভাই তোতা ভাইকে এমপি নির্বাচন করার জন্য নমিনেশন দেওয়ার পর থেকে তো দুই চোখের পাতা একই করতে পারতেছি না। নানান জায়গায় শুধু দৌড়ধাপ পারতে হয়। সেই জন্যই তো পরিষদে এখন সময় দিতে পারতেছি না। তা গোল্লারে না আমি বইলা দিছিলাম আপনার সাথে সাথে থাকার জন্য। আমি তো জানি আপনি পরিষদে কি পরিমাণ ব্যস্ত থাকেন। সেই জন্যই তো গোল্লারে বলছিলাম কয়েকদিন যেন আপনার সাথে সময় দেয়। ওই তা গোল্লা গুটি, গোল্লারে তো দেখতে পারতেছি না। গোল্লা না আপনার সাথেই থাকার কথা ছিল। গোল্লা আর আমি পরিষদ থেকে আসলাম। গোল্লা মনে হয় বাথরুমে গেছে। তা কি ব্যাপার রে ডন? সকলেই দেখি বাইরে বইছে চাচার সাথে আলোচনায়। তা কি বিষয়ে আলোচনা করার জন্য সকলকে এইখানকে ডাইকা পাঠাইছে রে? তুই কি এই ব্যাপারে কোনো কিছু জানিস নাকি? হ, ওই শফিকের যে পেটের ভিতরে গুড়া কৃমি কারমাইতেছে না, যার কারণে ওই স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিছে। ওই বিষয়ে আলোচনা করার জন্য শামসু ভাই নাকি মাস্টার চাচারে সকলকে নিয়ে বসতে বইছে। তাই সেই জন্যই সবাই এখানে আলোচনা করার জন্যই আইছে। তাই তো দেখতেছি এই শালা বুড়া জিনের তো এতদিনে আইসা ভীমরতিতে ধরছে, যার কারণে শামসু ভাইয়ের কথা অমান্য কইরা নির্বাচন করার ঘোষণা দিছে নাকি। টিকতে পারবো না রে ডন। সমস্যা নাই, আমরা সকলে এবার
একজোট হইয়া তোতাবাইয়ের নির্বাচন করার জন্য মাঠে নামবো। ওই বুড়া জিন হাজার চেষ্টা কইরাও তোতাবাইয়ের সামনে কোনোভাবেই টিকতে পারবো না। তা তো টিকতে পারবই না, খালি খালি মাঠে নামছে তোতাবাইয়ের ভোট কয়টা নষ্ট করার জন্য। এই বুড়া জিন আসলে অনেক বড় একটা বাটপার এবং বেঈমান। এতদিন আমরা ওনার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে এসেছি, আর এখন উনি আইসা আমাদের সাথে পোল্ট্রি মারতেছে। কত বড় বাটপার একটা বার চিন্তা করে দেখছেন? এই সমস্ত বাটপারের সাথে যারা চলাফেরা করব তাদের কপালে সব সময় দুঃখই আসবে। এই বাটপার শুধু নিজের ভালোটাই বোঝে, আর অন্যের ক্ষতি করবে কিভাবে সেই ধান্দায় সব সময় পইরা থাকে। বাটপারি কইরা আজ পর্যন্ত কেউ মাঠে টিকতে পারে নাই, ওও পারবে না। দেখিস না, এতদিন যাবৎ রাজনীতি করে আসতেছে, কিন্তু কখনোই কোনো উন্নতি নাই। শুধুমাত্র শামসু ভাই সাপোর্ট করছিল বলে একবার উনি এমপি হতে পারছিল, তাও তো বেশি দিন টিকতে পারে নাই। এই সমস্ত বাটপাররা সারা জীবন শুধু বাটপারি করে যাবে, কিন্তু কখনোই কোনো দিন এরা সামনের দিকে এগোতে পারবে না। সব সময় এদের ক্ষতি হতেই থাকবে, কারণ এরা যে অন্যের ক্ষতি করার ধান্দায় থাকে। চেয়ারম্যান সাহেব, ঠিকই বলছেন আপনি। অন্যের ক্ষতি যারা করার পরিকল্পনা করে তাদের কপালে সব সময় এইরকম খারাপই লেখা থাকে। এরা কখনোই জীবনে কোনো দিন উন্নতি করতে পারে না। এরা সব সময় এইরকমভাবেই চলাফেরা করবে। এদের কখনো উন্নয়ন হবে না। আচ্ছা যা, তাহলে তুই ডন, আমি ফ্রেশ হই। আর কালকে পারলে একটু পরিষদে সময় দিয়া যাস, অনেক কাজ জমা আছে। তোর ওইখানে কিছুটা সময় দিতেই হইব ডন। কালকে কাজগুলো ক্লিয়ার করে দিয়ে আসলে পরে আর তোর প্রয়োজন হইব না, তখন তুই নির্বাচনে নামিস। এদিকে আমারও তো টেরা ভাই নির্বাচনে নামতে হইব, তাই হাতের কাজগুলো আমারও গুছানোর প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কালকে আমি আপনাকে কিছুটা সময় দিবনি তাহলে। তা মাস্টার, শামসু তাহলে কি বললো শফিকের বিষয়ে? কি আর বলবো এখানে হাবিব ভাই, শামসু তো শফিককে সুযোগ দিছিলই, কিন্তু শফিকই তো সেই সুযোগটা কাজে লাগাইল না। এখন যা করার তাই করতে হইব। আজকে দিনের ভিতরেই শফিকের বিরুদ্ধে নোটিশ জারি হইব। দল থেকে শফিককে এখন সম্পূর্ণভাবে বহিষ্কার করে দিব। জনতা পার্টির সাথে শফিকের আজকের পর থেকে আর কোনো যোগসূত্র থাকবে না। সেইটাই তো, শামসুর মুখের উপর না করে দেওয়ার পরেও শামসু তো শফিককে সুযোগ করে দিল তোমার আর আমার মাধ্যমে, কিন্তু তারপরেও এই থার্ড ক্লাস লোক তো সেটা কোনোভাবেই বুঝলো না। আসলে শফিকের এখন ক্ষয় হইতেছে তো, তাই ওরে তুমি যতই বোঝাও ওই কিছুই বুঝবো না। শফিক এখন ধ্বংসের মুখে আছে। যত দিন যাইব শফিকের তত অধপতন নাইমা আসবো।
শেষ বয়সে তাও জনতা পার্টিতে থাইকা রাজনীতিটা মান সম্মান নিয়া কইরা যাইতে পারছিল। এখন আর ওর সেই মান সম্মানটাও বজায় থাকবো না। এই সমস্ত লোকের সাথে এইগুলো করাটাই ঠিক আছে। শোনেন হাবিব ভাই, সবার আগে হচ্ছে দল। দলের ঊর্ধ্বে কেউই না। সেটা শামসু বলেন, শফিক বলেন, তোতা বলেন, আর আপনি বা আমি, কেউই কিন্তু আমরা এই জনতা পার্টির ঊর্ধ্বে না। জনতা পার্টিতে দিনের পর দিন অনেক নেতা আসবে যাবে, কিন্তু দল ঠিকই তার আগের অবস্থানেই রয়ে যাবে। তাই দলের বিরুদ্ধে যে কাজ করবে তার এই দলে কোনো রকমের জায়গা হইব না, এটাই স্বাভাবিক। শফিক প্রবীণ নেতা, তাই ওর সাথে বারে বারে বসলাম। এখন শফিক যদি নিজের ভালোটা বুঝতে না পারে, সেক্ষেত্রে তো আমাদের আর এইখানে কিছু করার থাকে না। সেটাই তো মাস্টার, সবার আগে তো দলই, দলের সুযোগ সুবিধা ভোগ করে যাইব, কিন্তু সিদ্ধান্ত নিব দলের বিপক্ষে। এমন নেতার তো দলে দরকার নেই। আমাদের জনতা পার্টিতে হাজারো ত্যাগী নেতা আছে, যারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে যায়। এরকম নেতা থাকতে এরকম থার্ড ক্লাস মার্কা লোক তো দলে রাখার কোনো প্রশ্নই আসে না। শামসু সঠিক সিদ্ধান্ত নিছে। এবার দেখবো আমরা শফিক কিভাবে আমাদেরকে টপকাইয়া বগুড়া জেলায় রাজনীতি করে, সেটা আমারও দেখার আছে। ও কার শেল্টারে রাজনীতি করতেছে সেটা অবশ্যই দেখবো মাস্টার। তুমি শুধু অপেক্ষা করো। কন্দ দেখি ভাই, এইখানে আমার কোনো দোষ আছে নাকি? আমি এইটাই বুঝতে পারলাম না, ওনার পেছনে আমি কিভাবে ক্ষতি করলাম। উনি বারবার শুধু আমার উপর দোষ চাপাইতে থাকে। আমি কি ওনার বাড়াবাতে ছাই দিছি? ডন বাটুলটে ধরে মারছে, সেই জন্য তো আমি ক্ষমা পর্যন্ত চাইলাম। তারপরেও এই লোককে মানাইতে পারলাম না। এই গাউড়া লোক দিয়া কখনোই রাজনীতি চলে না। এই বুড়া জিন তো পাশ করতে পারবই না। মাঝখান থেকে আমার ভোট কয়টা নষ্ট করার ফায়তারা করতেছে। এইরকমভাবে যদি আপন লোকরাই পিছন থেকে চূড়া মারে, তাহলে কিভাবে রাজনীতি করিয়া আইগেই যাব সামনে বলেন? শোন তোতা, তোর শফিকের কাছে বিন্দু পরিমাণ ছোট হইতে হইব না। তোরে শামসু বগুড়া থেকে নমিনেশন দিছে মানে আমাদেরকে দেয়া হয়েছে। আমরা এইখানে কোনো রকমের কোনো ভেদাভেদ দেখতেছি না। তোরে বগুড়ার সাথে থেকে কিভাবে নির্বাচিত করা লাগে সেই টেনশন তোর চাইতে বেশি আমার মাথায় আছে। তোরে কিভাবে নির্বাচিত করব সেটা আমার আর হাবিব ভাইয়ের ব্যাপার। তুই শুধু আমাদের কমান অনুযায়ী কাজ করে যা। এই শফিক দেখি কিভাবে বগুড়াতে নির্বাচন করে টিকে, সেটাও আমার দেখার আছে। সকলের সাথে ভালো ব্যবহার করি দেখা বইলা মাথায় উঠা বইলে তো মাইনে এই বুড়া জিনজে ভাই কখনোই পাস করতে পারবো না, সেটা আমি খুব ভালো করে জানি। পরে দিয়া এইখানে একটা খেলা খেলতেছে উপর মহল থেকে। আসলে বারবার ওই মোল্লা গ্রুপের কথা বলতো। মোল্লা গ্রুপের নাকি রাজত্ব বাইরে যাইতেছে জনতা পার্টিতে। আর শামসু ভাই এইখান থেকে ধীরে ধীরে মাইনাস হয়ে যাইব, কিন্তু এটা যে কোনোভাবে সম্ভব না।
সেটা তো এই বুড়াজিন বুঝতে পারতেছে না। উপর মহল দিকে চাইতেছে যে ওরা আমার ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করিয়া যাতে করে বিরোধী দলের নেতা জুলফিকারকে আসনটি দেওয়া যায়, তাতে করে শামসু ভাইয়ের মান সম্মান। এত সোজা না রে তোতা, কথাটা যেই রকম সহজভাবে বলা যায় বিষয়টা আসলে এতটা সহজ না। এই বগুড়া ৭ আসন শামসুর নিজের হাতে গড়া আসন। এইখানে শামসুর বিরুদ্ধে দাঁড়াইয়া এমন কোনো প্রার্থী নাই যে টিকতে পারবো। শামসু যদি একদিন শুধু তোর প্রচারণায় নামে, দেখবি তোর ভোটের অভাব হইব না। শামসু তরে নমিনেশন দিছে মানে ধইরা নি তুই বগুড়া ৭ আসনের এমপি, আর আমরা তো তোর সঙ্গে আছি। তোর এইখানে ভয় পাওয়ার কোনো কারণই নাই। এই শফিক কেন, স্বয়ং মোল্লা আইসাও এইখানে দাঁড়াইলেও তোর বিরুদ্ধে পাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যে আমাকে সাপোর্ট করছেন এটাই তো আমার কাছে সবচাইতে বড় পাওয়া। আমি এইখান থেকে নির্বাচিত হইতে পারি বা না পারি সেটা নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই। আমার সবচাইতে বড় পাওয়া হচ্ছে শামসু ভাই যে পিছনের সব কিছু ভুলে যাইয়া আমার উপর ভরসা করতে পারছে। এর চাইতে আর বড় কোনো পাওয়া থাকে নাকি? শামসু ভাইয়ের প্রতি আমি এমনিতেই কৃতজ্ঞ। এখন বাকিটা উপরওয়ালার হাতে। উনি যদি সম্মান দেন তাহলে আমি সম্মানিত হব, আর যদি না দেন তাহলে সম্মানিত হতে পারবো না। এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। দেখা যাক তো তা। এক বাটুলার শফিক মিলা আমাদের বিরুদ্ধে কিভাবে জনগণকে খেপিয়ে তোলে। ওই শফিক মনে করছে যে এর আগেও একবার শামসুর কথায় স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইয়া নির্বাচিত হয়েছিল বইলা এবারও নির্বাচিত হতে পারবে। সেইবার শামসু গ্রুপ ওর পিছনে নিঃস্বার্থভাবে কাজ করে গেছিল বইলাই ওই বগুড়া থেকে এমপি নির্বাচিত হতে পারছে। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। এবার আর শামসুর হাত ওর মাথার উপর নাই যে ওই অটো এমপি হইয়া যাইব। এবার এমপি হইতে গেলে আমাদেরকে আগে টপকাইতে হইব, তারপর এখান থেকে এমপি নির্বাচিত হইতে হইব। শুনতো তা, ওই সমস্ত চিন্তা ভাবনা এখন মাথার থেকে জায়গা ফাড়াই দে। কাল পরশু দিই হয়তোবা নির্বাচনের ডেট ঘোষণা করা হইব। এখন আমাদেরকে ফুল প্রস্তুতি নিতে হইব কিভাবে আমরা বগুড়া থেকে তোরে নির্বাচিত করতে পারি। তাছাড়া আমাদের বিকল্প আর কোনো চিন্তা নেই। ওরা যা পারে করুক, আমরা আমাদের মতো মাঠে কাজ করে যাব। আর শোনে তোতা, একটা ঘোষণা আছে শামসুর পক্ষ থেকে যেটা তোরে বলা হয় নাই। শামসু ভাইয়ের পক্ষ থেকে আবার নতুন করে কি ঘোষণা আছে ভাই বলেন আমারে, সমস্যা নাই। শামসু ভাইয়ের পক্ষ থেকে যে কোনো ঘোষণা আসুক সেইটাই আমি মাথা পেতে নিব। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ পোষণ করবেন না। শামসু ভাই যে সিদ্ধান্ত নেয় সেটাই আমার কাছে রাইট। শোন তাহলে তোতা, শামসু সিদ্ধান্ত নিছে যে যেহেতু তোকে বগুড়া থেকে নমিনেশন দেওয়া হয়েছে, এইখানে হাবিব ভাইয়ের এরকম শক্তপোক্ত কোনো অবস্থান নাই। তাই শামসু চাইতেছে বগুড়া জেলার কমিটি সংস্কার করতে।
আর এই কমিটিতে হাবিব ভাইকে সেক্রেটারি হিসাবে দেখতে চাইতেছে শামসু। আর এটাই তোকসহ সকল নেতা কর্মীদেরকে জানিয়ে দেওয়ার কথা বলছে শামসু। এটা তো শামসু ভাই সঠিক একটা সিদ্ধান্তই নিছে। শামসু ভাইয়ের বন্টন নীতি যে সব সময় সবার জন্য একই রকম হয় সেটা আবারও শামসু ভাই প্রমাণ করছে। যেহেতু আমাকে বড় একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, এইখানে বাকি নেতাদেরও তো অধিকার আছে। আমি একাই তো আর সব দায়িত্ব গ্রহণ করতে পারবো না। তাই শামসু ভাই হাবিব ভাইকে যেহেতু সেক্রেটারি হিসাবে দেখতে চাইতেছে, এখানে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই। এটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছে উনি। আজকে বিকেলে তাহলে সকলকে বিষয়টা জানিয়ে দেন। হয়তোতা আজকে বিকেলের মিটিংয়ে সকলের সামনে ঘোষণাটা দেওয়া হইব। আর শফিককে যে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটাও বলা হইব। দলের যে নেতাই শফিকের হয়ে কাজ করব তাকে দল থেকে বহিষ্কৃত করা হইব। মোট কথা জনতা পার্টির কোনো কর্মীও শফিকের পিছনে কাজ করতে পারবো না। এখন তাহলে যা, তুই বিকেলের মিটিংয়ের জন্য প্রস্তুতি নি। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি মোটামুটি প্রায় সকল নেতা কর্মীদেরকে বিকেলে উপস্থিত থাকতে বলছি। ওরা আসলে তাহলে ওদের সামনে ঘোষণাটা দিয়ে দিন। গেলাম তাহলে আমি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হাবিব ভাই, তাহলে আপনিও চলে যান। বিকেলে তাহলে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপর পার্টি অফিসে আইসেন। আবার বেশি ছেলে পেলে নিয়ে অফিসে আইসে একটা গ্যাদারিং সৃষ্টি যাতে না করেন। না না মাস্টার, ছেলে পেলে নিয়ে গ্যাদারিং সৃষ্টি করার কোনো কিছু নাই। এখন সামনে নির্বাচন, তাই এখন আর কোনো রকমের ঝামেলা করা যাইব না। আমি বিষয়টা বুঝতে পারছি মাস্টার। তারপর বলতো দেখি কি খবর, নতুন করে টেন্ডি শাকিলকে দিয়া আর কোনো কিছু বের করতে পারলি কিনা? আরে শামসু, ডেন্ডি শাকিল তো ভয়ঙ্কর কিছু তথ্য আমাদের কাছে স্বীকার করছে। ডেন্ডি শাকিলকে আমি একটা টোপ দিয়েছিলাম, ওই আমাদের সেই টোপ গিলেছে। ওই নতুন ভয়ঙ্কর কিছু তথ্য প্রকাশ করছে। বলতো দেখি সম্রাট, ডেন্ডি শাকিল নতুন করে কি তথ্য তোদের কাছে প্রদান করলো? ওরা বাংলাদেশে কে শেল্টার দিয়া ঢুকাইছিল সেই সম্পর্কে কোনো কিছু বলছে? আর আমাকে কি কারণে মূলত ও এভাবে হত্যা করতে চাইছিল সেই তথ্য কি তোদের কাছে স্বীকার করছে নাকি? ওরে মূলত উসমানি সাপোর্ট দিয়ে দেশে ঢুকাইছিল, যে কি আসলে ওসমানের খুব কাছের লোক ছিল। সেই জন্য ওসমান তোকে হত্যা করার জন্যই ওকে শেল্টার দিয়ে দেশে ঢুকায়। আর পরবর্তীতে লিয়াকতরে দেশে নিরাপদে থাকার জন্য ব্যবস্থা করে দেয়। আর লিয়াকতের সাহায্যেই ওই প্রথমে আগরতলা বস্তিতে কিছুদিন অবস্থান করে। সেখান থেকে পালিয়ে পুরনো জাহাজ ঘাঁটিতে অবস্থান নেয়। অবশেষে বগুড়াতে যায় তোকে হত্যা করার জন্য। আর সেখানে গিয়েই পুলিশের হাতে গ্রেপ্তার হয়। মোটামুটি এই তথ্যই আমাদের কাছে প্রদান করছে আপাতত। ও, বুঝতে পারছি। তাহলে ওসমান সত্যি এই ঘটনার সাথে জড়িত। যেটা ভাবছিলাম সেটাই হইল রে।
ওসমান তাহলে অবশেষে আমার সাথে বেইমানি করলো। আবারও প্রমাণ করলো ওসমান যে আন্ডারওয়ার্ল্ডে কেউ কারো কখনো বন্ধু হতে পারে না। এই ওসমানের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল এক সময়। ওর সাথে কখনোই আমি কোনো বিষয় নিয়ে বাজাইতাম না। তাহলে এই ওসমান শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলই। সমস্যা নাই, এবারেই ওসমানের পালা আইছে। খুব শীঘ্রই আমি ওসমানকে খুঁজে বের করতেছি। এই ওসমানের ফাইলটা তো আজকে আমি ঘাটাঘাটি করলাম শামসু। এই ওসমান তো অনেক মামলার রানিং আসামি। ওর বিরুদ্ধে তো অনেক কয়টা মামলায় চলমান আছে। তাহলে এই মামলাগুলো আবার পুনরায় চালু করে দিব নাকি? এই মামলাগুলো আবার যদি চালু করে দিতে পারি তাহলে প্রশাসনই ওরে খুঁজে বের করে নিয়ে আসবে। অনেক দিন যাবতই ওর মামলাগুলো চাপা পড়ে আছে। তাহলে এই পুরনো মামলাগুলো আবার রানিং করে দেই। কি বলিস শামসু? ওরে ধরার জন্য মামলা রানিং করতে হইব না রে। ওরে খোঁজার মিশনে অলরেডি আমি রমজানকে নামিয়ে দিয়েছি। খুব শীঘ্রই ওর তথ্য বের করতে পারবো। ওরে আগে হাতে নাতে ধরে নেই, তারপরই ওর কাছ থেকে সত্যতা বের করা যাইব। ওই যেইখানে আছে সেইখান থেকে ওরে আগে খুঁজা বের করতে হইব। তারপর ওর সম্পর্কে সব ডিটেলস আমি তোর কাছে দিয়ে দিব। আর লিয়াকতের সম্পর্কে কি করবো রে? লিয়াকত তো এই ঘটনার সাথে সরাসরি জড়িত। তবে লিয়াকত শুধু ওকে শেল্টার দিয়া দেশে নিরাপদ থাকার অবস্থান করে দিয়েছিল। তোকে হত্যা করার বিষয়ে ওই কোনো আগ্রহ দেখায় নাই, সেটাই স্বীকার করছে আমাদের কাছে ডেন্ডি শাকিল। শুধু নিরাপদ আশ্রয় থাকার জন্য ওই ওকে সাহায্য করছে, কিন্তু তোকে হত্যা করার জন্য কোনো আগ্রহ বা কোনো প্ল্যান সম্পর্কে ওরে কোনোভাবে সাহায্য করে নাই। ওরা সেই সময় সরাসরি এই ঘটনার সাথে জড়িত হতে চায় নাই। এর কারণ ছিল সেই সময় মূলত মোল্লা গ্রুপের জামিনের বিষয়ে আলোচনা চলছিল। তাই ওরা চাইছিল এই ঘটনার সাথে হয়তো ওদের নাম কোনোভাবে যেন না জড়ায়, যাতে করে ডেন্ডি শাকিলি কাজটা সঠিকভাবে করতে পারে। আর করতে না পারলে ওই যেন ফাইসা যায়। সমস্যা নাই, ওদের বিষয়টা আমি দেখতেছি। আর শোন, এখন মোল্লা কিন্তু জেলের বাইরে আছে। দেশের ভিতরে বিরোধী দলকে উস্কে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তুই প্রশাসনকে সবসময় সক্রিয় রাখবি, যাতে করে ওরা কোনো ঝামেলা। তা তো অবশ্যই রে শামসু, কোনোভাবেই আমি দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কাউকেই করতে দেব না। এ ব্যাপারে তুই 100% নিশ্চিত থাকতে পারিস। প্রশাসনকে আমি অলরেডি মাঠে সঠিকভাবে নামিয়ে দিয়ে এসেছি। যেখানেই কোনো রকমের অনিয়ম দেখবে সেখানেই প্রশাসন ঝাঁপিয়ে পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি আর করার, প্রেসিডেন্ট একের পর এক ঝামেলা বাধায় দিব, সেইগুলো নিয়ে আমাদেরকেই তো কাজ করতে হইব। দেশের স্বার্থে তো চুপ করে আর বসে থাকতে পারি না। বারবার লিডারকে বললাম মোল্লা গ্রুপ যেন এই সময় কোনোভাবেই বাইরে না আসতে পারে, কিন্তু উনি আমার কথা বিন্দু পরিমাণ মূল্যায়ন করলো না। আমি তো খুব ভালো করেই জানি যে মোল্লা গ্রুপ যদি বাইরে আসে তাহলে দেশকে ওরা কোনোভাবেই শান্তিতে
থাকতে দেবে না, একের পর এক ঝামেলা ক্রিয়েট করে যাবেই। কিন্তু প্রেসিডেন্ট তো বিষয়টা কোনোভাবেই আমলে নিল না, আমাকে বগুড়া পাঠিয়ে এইদিকে তলে তলে কাজটা করে নিল। হ্যাঁ শামসু, তুই একদম রাইট কথা বলছস। প্রেসিডেন্টের এই বিষয়টা আমার কোনোভাবেই পছন্দ হয় নাই। উনি কি কারণে যে হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত নিল সেটা তো পাইবা পাইতেছি না। ওনার এই সিদ্ধান্তে দেশের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও প্রেসিডেন্ট কেন যে মোল্লা গ্রুপকে বাইরে বের করার জন্য এতটা উতল হইয়া পড়ছে সেটাই আমি বুঝতে পারলাম না শামসু। প্রেসিডেন্ট বর্তমানে ক্ষমতা লুবির পরিচয় দিতেছে। উনি জনতা পার্টির নেতাকর্মীদের চাপে পড়ে এই সিদ্ধান্ত নিছে। মনে করছে যে হয়তোবা উনি আর ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবে না। কিন্তু ওনার পিছনে যে শামসু আছে সেটা উনি কোনোভাবেই বুঝতে পারতেছে না। আমি ওনারে বারবার করে বলছি যে দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না। আপনার বিরুদ্ধে কে কী পদক্ষেপ নেয় সেইগুলো সব আমি ট্যাকেল দিব। তারপরে উনি বিষয়টা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। এতে করে যে দেশের আরও ক্ষতি হয়ে যাচ্ছে সেটাই ওনারে বুঝাইতে পারলাম না। কেউ যদি না বুঝতে চায় সেক্ষেত্রে তো তোর আর কিছু করার নেই। তুই তোর দায়িত্ব পালন করছিস, বাকিটা এখন ওনাদের হাতে থাক। তাইলে শামসু, আমার আবার দেশের এসপিডিসিদের সাথে জরুরি একটা বৈঠক করার আছে। বিকেল 4টা বাজে, প্রায় সময় হয়ে আসলো। আমি তাহলে উঠি, পরে আপডেট পাইলে তোরে আমি আরো জানাইবনি। টেরা নাকি রে? তা তুই আবার কখন পরিষদ থেকে বাসায় আসলি? দেখলামই না তো তোরে। এই তো চাচা, কিছুক্ষণ আগেই আসলাম আমি পরিষদ থেকে। ডনের সাথে ভিতরে আলোচনা করলাম, আপনারে দেখলাম সকলের সাথে আলোচনা করতেছেন, তাই আর ডাকলাম না। তা চাচা, সবার সাথে কি বিষয় নিয়ে আলোচনা করলেন আর শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসলেন? শুনলাম শফিক নাকি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাইতেছে, তা ওরে বুঝে কি রাস্তা থেকে সরাইতে পারছেন? আরে না বলিস না, এই লোক তো দেখতেছি দুনিয়ার গাউরা, কোনো কথাই শুনতে চায় না। শামসু বুঝাইলো, আমরা বুঝাইলাম, তারপরে উনি ওনার সিদ্ধান্ত থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াইল না। উনি এইবার স্বতন্ত্র থেকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিছে। কোনোভাবেই ওনাকে বুঝাইতে পারলাম না। বিষয়টা পরে আমি শামসুরে জানাই দিছি। বগুড়া জেলার ভিতরে এই লোক যে দুনিয়ার গাউরা সেটা তো সকলেই খুব ভালো করেই জানে। ওরে বুঝাইয়া কোনো লাভ হইব না, ওর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হইব, তাহলে এই লোক জাত হইব। একবার এমপি হইয়া এমপিত্ব হারাইছে, তারপরেও তো শিক্ষা হয় নাই। একে এবার শামসু ভাইকে বইলা দল থেকেই বহিষ্কার করে দেন। এর মতো বাটপার লোকের দলে বিন্দু পরিমাণ জায়গা দিতে দেওয়া যাইব না। এর মতো লোক দলে থাকলে দলের উপকারের চাইতে ক্ষতি করবে বেশি। তাই শামসু ভাইকে বইলা পরে কোনোভাবেই দেখেন দল থেকে বহিষ্কার করা যায় কিনা, তাহলে জনতা পার্টি আরো শক্তিশালী হয়ে উঠতে পারে।
ওই কথা শামসুক বলা লাগবো না। শামসু ওরে সুযোগ দিছিল যাতে করে দল থেকে বহিষ্কৃত করতে না হয়, কিন্তু ও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে নাই। শামসু ওর সিদ্ধান্ত জানাই দিছে আজকে ওকে দল থেকে বহিষ্কারের প্রজ্ঞাপন জারি করা হইব। বিকেলের ভিতরেই সকলকে আমি বিষয়টা জানিয়ে দিব। শফিককে জনতা পার্টি থেকে সব ধরনের পদ থেকে বহিষ্কৃত করা হয়েছে। আর যে নেতাকর্মী শফিকের হইয়া কাজ করব তাদেরকেই জনতা পার্টি থেকে বহিষ্কৃত করা হইব। আজকে বিকেলে পার্টি অফিসে মিটিং আছে। মিটিংয়ে এই বিষয়টা জানানো হইব টেরা। হ্যাঁ, এইবার উস্তাদ সঠিক একটা সিদ্ধান্ত নিছে। এই সমস্ত ক্যান্সারদের রাখা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না। উস্তাদ এতদিনে সঠিক লোক চিনতে পারছে। এর যত তাড়াতাড়ি জনতা পার্টি থেকে বহিষ্কার করা যাইব তত তাড়াতাড়ি জনতা পার্টি জঞ্জাল মুক্ত হইব। অনেক ভালো একটা সিদ্ধান্ত নিছে আমি বইলা মনে করি। আর একটা সঠিক সিদ্ধান্ত নিছে শামসু। তো তার বদলে এখন বগুড়া জেলার সেক্রেটারির দায়িত্ব পেতে যাচ্ছে হাবিব ভাই। তো তাকে যেহেতু নমিনেশন দেওয়া হয়েছে, তাই তো তাকে এই পদ ছেড়ে দিতে হইব। এখন হাবিব ভাই বগুড়া জেলার নেক্সট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবে। এই বিষয়ে আমিও খুব খুশি হয়েছি। হাবিব ভাইকে এই পদে বসানোর জন্য উনি সত্যি একটা ভালো পোস্টের যোগ্য দাবিদার ছিলেন। আচ্ছা, ঠিকই বলছেন আপনি। বেচারাটা অনেক দিন যাবৎ আমাদের পিছনে বিনা স্বার্থে কেটে যাচ্ছে। এখন পর্যন্ত ওনারে তো ভালো কোনো পোস্ট দিতে পারলো না শামসু ভাই। অবশেষে যেহেতু সুযোগটা আইছে, তাই ওস্তাদ এই সুযোগের সঠিক একটা মূল্যায়ন করছে। সবাইকে তো সমানভাবে বন্টন করতে হইব। তো তা যেহেতু এমপি পদে নমিনেশন পাইছে, সেহেতু হাবিব ভাইকে তো বঞ্চিত করা যায় না। ওনাকে এই পোস্টে বসিয়ে আমি মনে করি সবচাইতে সঠিক একটা সিদ্ধান্ত নিছে ওস্তাদ। ওস্তাদের এই সিদ্ধান্তটা আমিও পছন্দ করলাম। আবার শফিককে বহিষ্কার, সব মিলাইয়া ঠিকই আছে। শামসুর বন্টন নীতি যে সব সময় সঠিকভাবে বন্টিত হয় সেটা সকলেই খুব ভালো করে জানে। বলছিলাম হাবিব ভাইকে যে শামসুর কথা শুনে কাজ করতে থাকেন। অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে। দেখলি তো আমার সেই কথাটা প্রমাণিত হয়ে গেল। কারণ আমি খুব ভালো করেই জানি শামসু কখনোই কারো প্রতি অন্যায় করে না। শামসুর প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করে, শামসুও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শামসুর কাছে সব সময় ভালো মন্দের সঠিক বিচার আছে। সেই জন্যই শামসু এতদিন যাবৎ জনগণের ভালোবাসা পেয়ে টিকে আছে। চলেন চাচা, ভিতরে যাই। দুপুরের খাবার তো রান্না করা হয়ে গেছে।